ইরার কথাটা শুনে অ্যালেনের মনটা খারাপ হয়ে যায়, কেননা ইরার মা অ্যালেনকে অনেক আদর করত। এই 5 বছরে অনেক কিছু হয়ে গিয়েছে, তুমি অনেক কিছুই জানো না, তবে ধীরে ধীরে সব জানতে পারবে, একটু সময়ের অপেক্ষা। সরি, আমি আসলে আন্টির ব্যাপারটা জানতাম না। ইটস ওকে অ্যালেন, তুমি ল প্র্যাকটিস করা কবে থেকে শুরু করবে? সবকিছু গুছিয়ে শুরু করতে 3 মাস লেগে যাবে। আচ্ছা। তুমি তাহলে আমাদের বাসায় থাকছো না কেন? একা একা 3 তলায় থাকতে ভয় করে না? ভয় কেন করবে? বড় হয়েছি এখন, আর কিসে ভয় পাবো? ভূতকে? ভূত আমাকে দেখলে ভয় পায়? তাহলে তো তোমার অনেক সাহস। আগের মতো এখন আর একা থাকতে ভয় পাও না। আগের ভীতুইরা মরে গিয়েছে, এখন যে ইরাকে দেখছো সে কাউকে ভয় পায় না। তাই তো দেখছি, কিন্তু তুমি রাতের বেলা আমাদের বাসায় থেকো। তা সম্ভব নয়, নিজের বিছানায় না ঘুমালে ঘুম আসবে না। আজকে অনেক কথা হলো, কালকে আবার গল্প করতে আসবো। সুইট ড্রিমস, সুইট ড্রিমস। এভাবে তাদের গল্প আর খুনসুটিতে প্রায় 1.5 মাস চলে গেল। তারা প্রতিদিন গল্প করত, সময় কাটাতো। ইরার প্রতি ভালোবাসা অ্যালেন আরো বেশি অনুভব করতে শুরু করলো, কিন্তু অ্যালেন কোনো কারণে তার পরিবারের কাছে ইরার বিষয়টি বলেনি, এমনকি ইরার বিষয়ে জিজ্ঞাসা করেনি। অ্যালেনের পরিবারও অ্যালেনকে ইরার ব্যাপারে কিছু বলেনি। একদিন বিকালে, কি করছো? রুমে আসতে পারি? অবশ্যই, রেডি হচ্ছিলাম, একটু বের হব। শুনেছি রাতের বেলা শহরটাকে অনেক সুন্দর লাগে, তাই ঘুরে দেখব। তাই? আমিও শুনেছি, কখনো দেখিনি। আমার সাথে রাতের শহর দেখতে যাবে? নিয়ে যাবে আমায়? অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাইনি। তাহলে চলো। দুজনে ঘুরতে বের হয়ে গেল রাতের শহর দেখতে। তারা অনেক গল্প করে, মজা করে, সুন্দর দৃশ্য উপভোগ করে। তারা একে অপরকে চাবি রিংও গিফট করে এবং বাসায় ফিরে আসে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য এবং আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আসলে আম্মু চলে যাওয়ার পর থেকে আমি কোথাও ঘুরতে যাইনি। আর কোথায় ঘুরতে যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। আমি সমুদ্র তীরে ঘুরতে যেতে চাই, নিয়ে যাবে আমায়? নিয়ে যাব। সত্যি বলছো? সত্যি বলছি। আজকে আমি অনেক খুশি। ইরার মুখে হাসি দেখে অ্যালেনের মনটা ভরে গেল। বেশ কিছুদিন পর, ইরা রেডি হয়ে নাও, এক জায়গায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব বলো না, গেলেই দেখতে পাবে। রেডি হয়ে এসো তাড়াতাড়ি। তারপর তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। সত্যি তুমি আমাকে সমুদ্রের তীরে নিয়ে এসেছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। ছোটবেলা থেকে কত ইচ্ছা ছিল সমুদ্রের তীরে আসবো, সমুদ্রের গর্জন কান পেতে শুনবো, উন্মুক্ত খোলা হাওয়া প্রাণ ভরে অনুভব করব। আজকে তোমার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো। ধন্যবাদ অ্যালেন। চলো তোমাকে চারদিকটা ঘুরিয়ে দেখাই। অ্যালেন ইরাকে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিল। তারা একসাথে খুব মজা করলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যালেন, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এমন সারপ্রাইজ আমি কখনো কল্পনাও করিনি। ও তাই? তোমার আর কি কি ভালো লাগে? ভালো তো অনেক কিছুই লাগে, তবে সব পাওয়া সম্ভব নয়। তবুও তো তুমি কত ইচ্ছেই আমার পূরণ করো। আচ্ছা ম্যাডাম, একটা কথা অনেকদিন যাবৎ মনের মধ্যে ঘুরছে। তাহলে মনের কথাটাকে এবার উন্মুক্ত করো। তোমার কোনো ভালোবাসার মানুষ আছে? মানে তুমি কাউকে ভালোবাসো? ভালোবাসার মানুষ, প্রিয় আপনজনরাই তো আমাকে রেখে চলে গেল। তাদের বাদে যাদের ভালোবাসা পেতাম সেটাও তো বেশি দিন পাবো না। তবে তুমি আমার পরিবারের কথা বলছো না, তা আমি জানি। আমি কথাটা এভাবে ভালোবাসি, একজনকে খুব ভালোবাসি, তবে তাকে কখনো ভালোবাসতে পারবো না। কেন? সে ভালোবাসে কিনা তা তো জানি না। তোমার মনের কথা তাকে কখনো বলেছো? কখনো সুযোগ হয়নি, আর এখন সম্ভব নয়। আমি কি জানতে পারি কে সেই ভাগ্যবান? সময় হলে সব বলবো। তারা সমুদ্রের তীর থেকে বাসায় ফিরে আসে কিছুদিন পর। তুমি ছাদে এসে দাঁড়িয়ে আছো যে? আমি তোমাকে খুঁজছিলাম। আকাশের তারা দেখছি,
ওই যে উজ্জ্বল দুটি তারা দেখছো, হয়তো তারা আমার মা বাবা। আমাকে দেখছে, আমিও তাদেরকে দেখছি। তারা দুটো সুন্দর না? খুব সুন্দর। আমার মন খারাপ মনে হচ্ছে। আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। আজকে যে সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল, এখন যে চাইলেও আর ফিরবে না। কথাগুলো বলতে বলতে ইরা কেঁদে দেয়। এভাবে কান্না করো না। তোমাকে এভাবে কাঁদতে দেখলে তো আন্টি কষ্ট পাবেন। তুমি তো এখন খুব সাহসী মেয়ে, সাহসী মেয়েরা কান্না করে না। আমার সাথে ঝর্ণা দেখতে যাবে? যাবো, চলো। তারা দুজন ঝর্ণার সামনে পৌঁছে গেল। যখন আমার মন খারাপ হয় তখন আমি ঝর্ণার কাছে আসি, তাহলে মনটা একটু হলেও হালকা হয়। তুমি ছোটবেলায় এখানে আসতে আমার মনে আছে। এখনো কি মন খারাপ হলে আসো? হ্যাঁ। ক্লাস টিচার বকলে কিংবা ফ্রেন্ডরা মজা করলে যখন মন খারাপ হতো তখনই এখানে আসতাম। ইরা, আন্টির জন্য এতটা মন খারাপ করো না, তার জন্য দোয়া করো। আচ্ছা, জীবনটা আমার এমন কেন বলতে পারো? কেন এমন? আমি কেন সকল দুঃখ কষ্ট পেলাম? কেন? শুধু একটু বাঁচতেই তো চেয়েছিলাম, কেন সব এমন অন্ধকার হয়ে গেল জীবন থেকে? ইরাকে কাঁদতে দেখে অ্যালেন নিজেকে আর সামলাতে পারলো না, ইরাকে জড়িয়ে ধরলো। সবার জীবন একরকম হয় না ইরা, জীবনটা অনেক কঠিন। তোমাকে সবকিছু মেনেই চলতে হবে, বাস্তবতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। বাস্তবতা যে চরম নিষ্ঠুর, চরম নিষ্ঠুর। অ্যালেন অ্যালেন ইরাকে শান্ত করে বাসায় নিয়ে আসে রাতের বেলা। অ্যালেন, তুমি যে আজকে আমাকে কতগুলো কথা বললে, অথচ তুমি জানোই না যে আমি মারা গিয়েছি। তবে আজকে তোমার বাহু ধরে নিজেকে সবচেয়ে নিরাপদ লাগছিল। এত বছর পর আমাকে জড়িয়ে ধরলে। কিন্তু 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 আমি তো একটা আত্মা, তাহলে তুমি কিভাবে জড়িয়ে ধরলে? সৃষ্টিকর্তাই তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার না বলা কথাগুলো জানার জন্য, আমার অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। অ্যালেন বিদেশ থেকে এসেছে 2 মাস হয়ে গেল। এরা প্রতিদিন অ্যালেনের সাথে এমন ভাবে পরিবারের সদস্যদের নিয়ে কথা বলতো, মনে হতো এরা সারাদিন বাড়িতেই তাদের সাথে ছিল। অ্যালেন কাজের জন্য প্রতিদিন সকালে বের হতো আর বিকালে ফিরে আসতো। তার ল প্র্যাকটিস করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র রেডি করতে হবে, সেগুলো সে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল। তাই অ্যালেন এই 2 মাসে ইরার কথা পরিবারের কাছে জিজ্ঞেস করেনি বললে ভুল হবে, প্রয়োজন পড়েনি। আর অ্যালেন জিজ্ঞেস না করে অ্যালেনের পরিবার মনে করেছে হয়তো অ্যালেন ইরা ও তার মায়ের কথা ভুলে গিয়েছে। বর্তমানে ইরা, আজকে দুপুরে আম্মু বিরিয়ানি রান্না করবে, তোমার তো খুব পছন্দ। আজকে দুপুরে সবাই একসাথে বিরিয়ানি খাবো, চলে এসো। ঠিক আছে। অ্যালেন, আমি যে তোমার সাথে খেতে পারবো না। আমাকে যে শুধু তুমি দেখতে পাও, পরিবারের কেউ আমাকে দেখতে পায় না। আমাকে ক্ষমা করে দিও অ্যালেন। দুপুরবেলা খাবার টেবিলে মা, ইরা কোথায়? খেতে এলো না যে? অ্যালেনের মুখে ইরার নাম শুনে সবাই অনেক অবাক হলো। ইরা আসার কথা কইছেন? হ্যাঁ, ইরার কথাই বলছি। কোথায় ও? খেতে আসেনি? ইরা আপা কইতে আইব, হে তো আর নাই। নাই মানে কোথায় গেছে? ওকে যে সকালে বললাম আসতে। কেউ কিছুই বুঝতে পারছে না অ্যালেন কি বলছে আর কেনই বা বলছে। দাদু ভাই, তুই আগে খেয়ে নে। জানো দাদু ভাই, এটা প্রথমবার হলো যে আম্মু বিরিয়ানি বানিয়েছে আর ইরা খেতে এলো না, এমনটা কখনো করেনি। অ্যালেনের দাদা অ্যালেনের মা বাবার মুখের দিকে তাকালো আর অ্যালেনের বলা কথাগুলো বোঝার চেষ্টা করলো। খাওয়া দাওয়া শেষ করার পর অ্যালেনের দাদা ঠিক করলো সে তার নাতিকে সবকিছু বলবে, কেননা অ্যালেন কেন ইরার কথা বলছে সেটাও তা জানতে হবে। দাদু ভাই, আমার রুমে আয় তো। জি দাদু ভাই, আসছি। দাদু ভাই, তুই আজকে কোন ইরার কথা বলছিলি? কোন ইরা? তুমি জিজ্ঞেস করছো? ইরাকে তুমি কোলে পিঠে বড় করেছো, ওকে চিনতে পারছো না? এমন করে বলছো যেন ইরাকে চেনোই না। এটা কিভাবে সম্ভব? মানে কি দাদু ভাই? ইরার নাম শুনে তোমরা কেন এতটা অবাক হচ্ছ? ওর সাথে আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়, ও তো তোমাদের কথা খুব বলে। ওর কথা ভুল হচ্ছে দাদু ভাই, এটা সম্ভব না, এটা হতেই পারে না। দাদু ভাই, কিছু বলো প্লিজ, আমি কিছু বুঝতে পারতেছি না। দাদু ভাই, ইরা যে আর নেই, ইরা বেঁচে নেই। আজ থেকে 5 বছর আগে ইরা মারা গিয়েছে। হোয়াট?
কি বলছো এসব দাদু ভাই? ইরার সাথে আমার আজকে সকালে কথা হয়েছে। জানি না দাদু ভাই, তবে এখন আমার মনে হচ্ছে আমার ধারণাটাই ঠিক। ইরার মৃত্যু স্বাভাবিক ছিল না, এর জন্যই ওর আত্মা শান্তি পায় নাই, দুনিয়াতে রয়ে গিয়েছে মৃত্যু রহস্য উদ্ঘাটনে। দাদু ভাই, আমাকে শুরু থেকে সবকিছু বলো তো, আমি শুনবো। কি হয়েছিল, কেন, আর তোমরাই বা ইরার ব্যাপারে এসব কথা কেন বলছো? বিদেশে চলে যাওয়ার 1 মাস পরই ইরার মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। ইরা মায়ের শোকে পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, ওর পৃথিবীটা থেমে গিয়েছিল। ইরার স্বাভাবিক হতে প্রায় 2 মাস সময় লেগে যায়। এরপর তোর মা বাবা আমার ভালোবাসায় ইরা নতুন করে জীবন চলা শুরু করলো। আমাদের সাথে সারাদিন সময় কাটাতো, কিন্তু এই সুখও বেশি দিন কপালে টিকলো না। দিদি ভাইয়ের বার্ষিক পরীক্ষার শেষের দিন বাড়ি ফিরতে দেরি হচ্ছিল ইরার। হঠাৎ এক পুলিশ অফিসারের ফোন আসে আমার কাছে। জানতে পারলাম ইরা আর নেই। কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে যখন ইরার লাশ দেখায়, কোনোভাবে বলা যাচ্ছিল না লাশটা ইরার। এতটাই বাজেভাবে ইরার লাশ পড়ে গিয়েছিল। ইরার জামার টুকরা, কিছু জুয়েলারি দেখে শনাক্ত করতে পেরেছিলাম লাশটা ইরার, কিন্তু মন যে মানছিল না। পরে ডিএনএ টেস্ট করে কনফার্ম হয় ওটা ইরার লাশ। তারপর ইরাকে ওর মায়ের কবরে দাফন করা হয়। দাদু ভাইয়ের বলা কথাগুলো শুনে অ্যালেন কান্নায় ভেঙে পড়ে। এত সব কিছু হয়ে গিয়েছে, অথচ আমাকে তোমরা কিছুই জানাওনি কেন? তুই কষ্ট পাবি তাই তুমি বললে ইরার মৃত্যু তোমার স্বাভাবিক মনে হয়নি, কিন্তু কেন? যেই রাস্তায় ইরার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাস্তা দিয়ে ইরা কখনো কলেজ থেকে বাসায় আসে না। অ্যাক্সিডেন্টের পর গাড়ির ড্রাইভারকে পাওয়া যায়নি। গাড়ির ডিকিতে কেরোসিনের ছোট ড্রাম ছিল, যার জন্য লাশ খুব বাজেভাবে পুড়েছিল। অ্যাক্সিডেন্টের পর যদি ড্রাইভার বের হতে পারে, তাহলে ইরা কি গাড়ি থেকে বের হওয়ার একবারও চেষ্টা করেনি? এটা আমি মেনে নিতে পারছি না। ইরা হয়তো চেষ্টা করেছিল কিন্তু বের হতে পারেনি। কিন্তু ইরার লাশ দেখে আমার মনে হচ্ছিল অনেক যন্ত্রণা পেয়েছে মৃত্যুর আগে। তাহলে কেসের রায় কি ছিল? ড্রাইভারকে কি আর পাওয়া গিয়েছিল? ড্রাইভারকে আজও খুঁজে পাওয়া যায়নি, আর ইরার কেসটাকে অ্যাক্সিডেন্ট কেস বলেই কেস ফাইল ক্লোজ করা হয়েছিল। কিন্তু দেখ দাদু ভাই, ওর মৃত্যু স্বাভাবিক ছিল না বলেই ইরার আত্মাকে আমরা দেখতে না পেলেও তুই দেখতে পাচ্ছিস, কেননা ইরা মরে শান্তি পায় নাই। ওর মৃত্যুর সঠিক বিচার চায়। কি থেকে কি হয়ে গেল? ইরা আমাকে এসব কিছুই বলেনি। তবে দাদু ভাই, আমি তোমাকে বলছি, আমি ইরার কেস ফাইল আবার রিওপেন করব। আমার প্রথম কেস হবে ইরার মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার এনে দেয়া। হ্যাঁ, আমিও চাই ইরা ন্যায় বিচার পাক। তুই পারবি ইরাকে ন্যায় বিচার এনে দিতে, অপরাধীকে শাস্তি দিতে। জানো দাদু ভাই, ইরা সবসময় তোমাদের কাছেই আছে। হয়তো তোমরা দেখতে পাও না, কিন্তু ও তোমাদের দেখতে পায়। দিদি ভাই, ওর দাদু ভাই যে তোকে অনেক ভালোবাসে। একটা বার আয় না আমার কাছে, একটা বার আয়। এখন আমি আসছি দাদু ভাই। ইরা ওদের সমস্ত কথাই শুনতে পায় এবং অ্যালেন চলে গেলে রুমে ঢুকে দাদু ভাইয়ের হাঁটুর কাছে বসে অঝরে কাঁদতে থাকে। দিদি ভাই, তুই চিন্তা করিস না, তোর অপরাধী শাস্তি পাবেই। কেন যেন মনে হচ্ছে তুই আমার কাছেই আছিস, আমি অনুভব করতে পারছি। তুমি তোমার দিদি ভাইকে একমাত্র জানো দাদু ভাই। রাতের বেলা অ্যালেন ঘরে বসে ইরার জন্য অপেক্ষা করছে। কখন ইরা ঘরে আসবে, কেননা তার মনে হচ্ছে যে প্রশ্নের ঝড় উঠেছে, যা কেবল ইরা বলতে পারবে। ইরার সাথে তার অনেক অভিমান হয়েছে। ইরাও সাহস করে অ্যালেনের কাছে আসতে পারছে না। কি বলবে অ্যালেনকে?